আচ্ছা, আমরা কি জানি পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রকৃতপক্ষে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও পরমাণুর যে যোজ্যতা কক্ষ রয়েছে সেই যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণুর বা মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে থাকা ইলেকট্রন কি করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। এবার এই সম্পর্কে বিজ্ঞানী লুইস একটা অষ্টক সূত্র দিয়ে গেছেন। বিজ্ঞানী তোমার 1916 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোসেল ও লুইস কি করেছেন? অষ্টক সূত্র দিয়েছেন। মধ্যনা 6 অষ্টক সূত্র দিয়ে গেছেন। এই অষ্টক সূত্রটা কি? অষ্টক সূত্র এটা নিউল্যান্ডের অষ্টক সূত্র নয়, কিন্তু এটা ওই কোসেল এবং লুইসের অষ্টক সূত্র। কোসেল এবং লুইসের অষ্টক সূত্র হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় এই অষ্টক সূত্র মানে মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে কি করে? একাধিক রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে তোমার যোজ্যতা কক্ষের ইলেকট্রন আদান প্রদান করে। মানে ইলেকট্রন আদান প্রদান করে, যেটা আমরা তড়িৎ যোজ্যতার ক্ষেত্রে দেখেছি। অথবা কি হবে? অথবা যোজ্যতা কক্ষে থাকা যোজ্যতা কক্ষে থাকা ইলেকট্রনের মধ্যে এক বা একাধিক সমযোজী বন্ধন তৈরি করে, যাতে করে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয়। 8 মানে 8 হয়। এটি হলো
এটি হলো অষ্টক সূত্র। অষ্টক সূত্র কি বলছে? 1916 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোসেল এবং লুইস অষ্টক সূত্র দিয়ে গেছেন। অষ্টক সূত্রটা কি? মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে যোজ্যতা কক্ষের ইলেকট্রন আদান প্রদান করে। যোজ্যতা কক্ষ মানে পরমাণুর সর্বশেষ কক্ষপথটা। পরমাণুর সর্বশেষ কক্ষপথটা যোজ্যতা কক্ষ। যোজ্যতা কক্ষের ইলেকট্রন আদান প্রদান করে, অথবা যোজ্যতা কক্ষে থাকা ইলেকট্রনের মধ্যে এক বা একাধিক সমযোজী বন্ধন তৈরি করে, যাতে করে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয়। এটি হলো অষ্টক সূত্র। তো সমযোজ্যতা আমরা আগের দিন তড়িৎ যোজ্যতা পড়েছিলাম। সমযোজ্যতা কি? নিকটতম নিষ্ক্রিয় মৌলের দন্তাশয় কয় রিকার অন্তস্থ নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এখানে একটা লিখে রাখি, অণু বা যৌগমূলক গঠনের সময় নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একাধিক পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় গঠিত হয়, এবং এই ইলেকট্রন জোড় প্রত্যেকে সমভাবে ব্যবহার করে তোমার নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। কি বললাম? অণু বা যৌগমূলক গঠনের সময় নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একাধিক পরমাণুর মধ্যে ইলেকট্রন জোন গঠিত হয়, এবং এই ইলেকট্রন জোন প্রত্যেকে সমানভাবে ব্যবহার করে। এটা লিখতে হবে না, সমানভাবে ব্যবহার করে। এইভাবে ইলেকট্রন জোড় গঠন করে দাঁড়ি। ইলেকট্রন জোড় গঠন করে অণু বা যৌগমূলক গঠন করার ক্ষমতাকে বলে সমযোজ্যতা। আর সমযোজ্যতার মধ্যে দিয়ে যে যৌগ তৈরি হয় তাকে সমযোজী যৌগ বলে। সমযোজ্যতার মধ্য দিয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলে সমযোজী যৌগ। আর সমযোজ্যতার মধ্য দিয়ে যে যৌগ গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলে। সমযোজী যৌগ গঠনকালে সমযোজী যৌগ
গঠনকালে যে বন্ধন গঠিত হয়, তাকে বলে সমযোজী বন্ধন। এবার যদি সমযোজী যৌগের অণুতে এক জোড়া ইলেকট্রন নিয়ে বন্ধন গঠিত হয়, তাকে বলে সমযোজী এক বন্ধন। সমযোজী এক বন্ধন। যদি সমযোজী যৌগের অণুতে এক জোড়া ইলেকট্রন নিয়ে বন্ধন গঠিত হয় তাকে বলে সমযোজী এক বন্ধন। যদি সমযোজী যৌগের অণুতে দুই জোড়া ইলেকট্রন নিয়ে বন্ধন গঠিত হয় তাকে বলে সমযোজী দ্বিবন্ধন। যদি সমযোজী যৌগের অণুতে তিন জোড়া ইলেকট্রন নিয়ে বন্ধন গঠিত হয় তাকে বলে সমযোজী ত্রিবন্ধন। এটুকুন খাতায় তোলা যাক। O2 N2 তোমার H2O CH4 CH Cl3 C2H2 C2H4 প্রথমে করি, এবং C2H2 অণু কিভাবে গঠিত হয় দাঁড়িয়ে। অ্যান্সার O2 ক্ষেত্রে ঘটনাটা এরকম, দুটো অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন অণু হবে। অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কটা আছে? 6টা। দুটো চারটে, আর এদিকে একটা এদিকে একটা, 6টা হলো। এদিকে এই অক্সিজেনের ক্ষেত্রে এরও 6টা ইলেকট্রন আছে। আমি এটাকে ক্রস চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এটা বোঝানোর স্বার্থে ক্রস চিহ্ন দিয়ে, সবই ইলেকট্রন একরকমই দেখতে, এটা করা হলো। এবার এটা যখন কি করবে, অণু গঠন করবে, এই ইলেকট্রনটা সামান্য একটু সামনের দিকে হাত বাড়াবে, এই ইলেকট্রনটাও সামনের দিকে হাত বাড়াবে, হাত বাড়াবে, হাত বাড়িয়ে দেবে। এরপরে যেটা হবে, এই বাঁদিকের অক্সিজেনের ক্ষেত্রে উপরে 2টা ইলেকট্রন, নিচে 2টা ইলেকট্রন, এই ইলেকট্রন আর এই ডান দিকের এইটা মিলে একটা জোড় তৈরি হবে, এই ইলেকট্রন আর ডান দিকের একটা জোড় তৈরি হবে। এরপরে যেটা হলো, এই বাঁদিকে যে অক্সিজেনটা আছে এর বাইরের কক্ষে ইলেকট্রন কটা হলো? দুটো 4টে, এখানে 2 2 4, 8টা হয়ে গেল। এখানে যদি এর ক্ষেত্রে কটা হলো? এখানেও 2 2 4, 4 4 8। এটাই কি হলো? এটা হচ্ছে O2 অণু। দুটো অক্সিজেন পরমাণু মিলে O2 অণু। দেখো বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, নিকটতম নিষ্ক্রিয় মৌল। এখানে অক্সিজেনের এখানে ইলেকট্রন বিন্যাস কত ছিল? এটা ছিল 2,6, এরও 2,6, এখানে কত হয়ে গেল? 2,8, এরও 2,8, অর্থাৎ 2,8 ইলেকট্রন বিন্যাস টাকার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে ভাষায় কি লিখব? দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে O2 অণু গঠনের সময় প্রত্যেক পরমাণু তাদের যোজ্যতা
কক্ষের দুটি করে ইলেকট্রন দিয়ে দুটি ইলেকট্রন জোড় অর্থাৎ দুটি সমযোজী বন্ধন সৃষ্টি করে দাঁড়ি। এর ফলে এই ইলেকট্রন জোড় দুটি প্রত্যেক পরমাণু সমানভাবে ব্যবহার করে কি করে নিকটতম নিষ্ক্রিয় মৌল অক্সিজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কি নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে দাঁড়ি। এইভাবে ইলেকট্রন জোড় গঠন করে O2 অণু গঠিত হয়। যদি আমাদের N2 অণুর কথা বলা হতো, N2 নাইট্রোজেনের অণু, নাইট্রোজেনের ক্ষেত্রে এর পরমাণু ক্রমাঙ্ক কত আছে? 5। তার মানে এর বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, উপর নিচে একটা করে, সামনে 3টে ইলেকট্রন দেব। এখানেও আরেকটা নাইট্রোজেন, এই ইলেকট্রনগুলোকে ক্রস দিলাম, উপর নিচে 2টো। এখানে কি হবে? এই ইলেকট্রনটার সঙ্গে এই ইলেকট্রনটা নিয়ে একটা জোড় তৈরি করবে, মাঝেরটার সঙ্গে এই মাঝেরটা নিয়ে একটা জোড় তৈরি হবে, এটা নিয়ে এটা জোড়, 3টে। অর্থাৎ এরকম ঘটনাটা হলো N, এই একটা ইলেকট্রন জোড়, এই আরেকটা ইলেকট্রন জোড়, আর এর উপর নিচে যেমন একটা করে ছিল। এর ফলে যেটা হলো, এর বাইরের কক্ষে কটা? এখানে 3 দুগুণ 6, 7, 8। এখানেও এটাকে যদি নেওয়া যায়, এরও 8টা হয়ে গেল। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস ছিল 2,5, এখানে কত হয়ে গেল? 2,8, মানে N2 অণু তৈরি হয়ে গেল। একই রকমভাবে লিখব, দুটি নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে N2 অণু গঠনের সময় দুটি নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে, এই টানু, এই তোমার বৌদিকে বলো তো রাজদীপকে পাঠিয়ে দিতে। ঢুকে গেল। দুটি নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে N2 অণু গঠনের সময় প্রত্যেক, পড়াচ্ছি আমি এখন, যদি এখন আসে ওর কাজে লাগবে। দুটি নাইট্রোজেন পরমাণু, ফোন করে দাও না, দুটি নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে N2 অণু গঠনের সময় প্রত্যেক পরমাণু তার যোজ্যতা কক্ষ মানে শেষ কক্ষ, যোজ্যতা কক্ষের 3টি করে
ইলেকট্রন দিয়ে 3টি করে ইলেকট্রন দিয়ে তিন জোড়া ইলেকট্রন জোড় তৈরি হয় দাঁড়ি। প্রত্যেক ইলেকট্রন জোড় বা ইলেকট্রন জোড় 3টি ইলেকট্রন জোড় 3টি প্রত্যেকে সমভাবে, আরে পরে পাঠিয়ে লাভ হবে না, ইলেকট্রন জোড় 3টি প্রত্যেকে সমভাবে ব্যবহার করে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এইভাবে ইলেকট্রন জোড় গঠন করে N2 অণু গঠিত হয়। আমাদের যদি পরীক্ষাতে শুধু বলে N2 অণুর লুইস ডট দেখাও, তাহলে এটা করলেই হবে। N উপরে 2টা ইলেকট্রন, ডান দিকে 3টা ইলেকট্রন, এদিকে 2টো, এদিকে 3টে। এরপরে N উপরে একটা নিচে একটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এক জোড়া ইলেকট্রন জোড়, 2টো, 3টে, N সমান কি N ট্রিপল বন্ড 3 মানে N2। এটা দেখালেই হবে। যদি লুইস চিত্র বলে একটুকুন পরীক্ষা দেখালেই হবে। আর কিভাবে গঠিত হলো ঘটনাটা ওটা। এখানে 3টি ড্যাশ দেওয়া আছে, মানে 3 জোড়া ইলেকট্রন জোড় দেখানো আছে। এখানে একটা কথা বলে দিচ্ছি, এটা মনে করো নাইট্রোজেন পরমাণু, N পরমাণু, 1 2 3, আরেকটা N পরমাণু এখানে আছে, এটা হচ্ছে N পরমাণু। এটা হচ্ছে N2 অণুর তোমার আণবিক মডেল। এগুলাই যে এই দাগটা বোঝাচ্ছে এখানে এক জোড়া ইলেকট্রনের একটা বন্ধন আছে। আর এটা তো লুইস ডট চিত্র হলো, এটা হচ্ছে লুইস চিত্র, লুইস ডট গঠন। আর N আর যদি এরকম আমরা লিখে দেই N 3টা ড্যাশ N, এটা হচ্ছে তোমার গিয়ে আণবিক গঠন, ওটা আণবিক মডেল। আর এটা হচ্ছে আণবিক গঠন।
জলের অণু কিভাবে গঠিত হয়? জল মানে দুটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু। জলের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে সর্ববহিস্থ একটি ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আর অক্সিজেনের ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে? 6টি। যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন হলো। এটা হচ্ছে 2,6। এই ইলেকট্রনটা হাত বাড়াবে, এটা হাত বাড়াবে, এটা হাত বাড়ালো, এটা হাত বাড়ালো, তাহলে তৈরি হলো কি ও, উপরে দুটো ইলেকট্রন, নিচে দুটো ইলেকট্রন। এই ইলেকট্রন আর এটা নিয়ে একটা জোড় তৈরি করলো, প্লাস। এখানে প্লাস নয়, এখানে অক্সিজেনের ইলেকট্রন আর হাইড্রোজেনের ইলেকট্রন জোড়। তাহলে কি হলো, এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি হলো, এখানে একটা ইলেকট্রন জোড়। তাহলে হাইড্রোজেনের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন পেয়ে গেল, মানে হিলিয়ামের গঠন। আর এবার এটাকে নিয়ে, তাহলে এখানে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হয়ে গেল? 2,8। হাইড্রোজেনের ক্ষেত্রে হয়ে গেল 2, আর এখানে 2। এখানে এর ফলে কী হলো, এই যে চিত্রটা হলো H-O-H, এটা হচ্ছে তোমার গিয়ে আণবিক গঠন। আণবিক গঠন মানে H2O, আণবিক গঠন। এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে আণবিক গঠন, এটা হচ্ছে আণবিক সংকেত। আর যদি এরকম দেওয়া থাকে, এটা একটা অক্সিজেন আছে, এটা মনে করো H, এটা হচ্ছে H। এই ড্যাশ মানে এটা হচ্ছে একটা আণবিক মডেল, আণবিক মডেল, আণবিক মডেল। এবার জলের অণু কীভাবে গঠিত হয়? হাইড্রোজেনের দুটি H পরমাণু, দুটি H পরমাণু এবং একটি O পরমাণু মিলে তৈরি হয় H2O, অর্থাৎ জলের অণু, অর্থাৎ জলের অণু। কিভাবে? দুটি পৃথক H পরমাণু এবং একটি O পরমাণু, দুটি পৃথক H পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন এবং একটি O পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন দুটি, যোজ্যতা কক্ষের দুটি ইলেকট্রন নিয়ে দুটি পৃথক ইলেকট্রন জোড় গঠন করে। উপরের চিত্র দেখো, এখানে একটা ইলেকট্রন জোড় হয়েছে, এখানে একটা ইলেকট্রন জোড়, দুটি পৃথক ইলেকট্রন জোড় গঠন করে। এই ইলেকট্রন জোড় প্রত্যেকে সমভাবে
ব্যবহার করে এইচ এর ক্ষেত্রে নিকটতম নিষ্ক্রিয় মৌল, এইচ এর ক্ষেত্রে নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম এবং ও এর ক্ষেত্রে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন এর ইলেকট্রন বিন্যাস লাভ করে। ইলেকট্রন জোড় গঠন করে H2O অণু গঠিত হয়। তোমার CHCl3 এটা হচ্ছে ক্লোরোফর্ম কিভাবে গঠিত হবে? ক্লোরোফর্মের ক্ষেত্রে তোমার কার্বন, যার বাইরের কক্ষে 6টা, যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন আছে, এই ইলেকট্রন বিন্যাস 2,4, আর একটি H পরমাণু থাকবে আর 3টি Cl পরমাণু থাকবে, 3টি ক্লোরিন Cl2। এই ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে কি আছে? এর বহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে, এটা 3, এখানে একটা ইলেকট্রন দিচ্ছি, 7টা ইলেকট্রন। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? বহিস্থ কক্ষে 1টি ইলেকট্রন আছে। এবার ইলেকট্রনগুলোকে আলাদা দেখানোর জন্য এই কার্বনের, হাইড্রোজেনের ইলেকট্রনটা বড় করে দিচ্ছি, কার্বনের ইলেকট্রনগুলো ছোট, এটা ক্রস করে দিচ্ছি আলাদা রূপ দেখানোর জন্য। হলো, এখানে কি হবে? এই হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সঙ্গে এই কার্বনের একটা ইলেকট্রন নিয়ে একটা জোড় তৈরি হবে, আর ঘটনাটা হবে এরকম, CH, এই ইলেকট্রন আর এই ইলেকট্রনে একটা ইলেকট্রন জোড় হলো। এবার এই ক্লোরিনের ক্ষেত্রে কার্বনের নিজের একটা ইলেকট্রন ছিল আর ক্লোরিনের একটা ইলেকট্রন, আর নিয়ে এই যে এখানে, তাই কার্বনের একটা ইলেকট্রন, এর ফলে কী হলো? প্রত্যেকটি ক্লোরিন পরমাণু তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন, এখানে কত ছিল? এখানে ছিল 2, 8, 7, দেখো এখানে 2, 8, 8 হয়ে গেছে প্রত্যেকের, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 2 হয়ে গেছে। তাহলে কার্বনের ক্ষেত্রে কি হলো? এই যে কার্বন, তার মানে এটার গঠনটা দাঁড়ালো C-Cl, এটা HCl, এই ড্যাশ মানে এক জোড়া ইলেকট্রনকে বোঝাচ্ছে। এটা কি? এটা হচ্ছে ক্লোরোফর্মের আণবিক গঠন, ক্লোরোফর্মের আণবিক গঠন। আর এই ক্লোরোফর্মের আণবিক গঠনটা, এটা যদি আমরা কি করি, আণবিক মডেল দিয়ে করতে চাই, তাহলে এখানে কার্বন পরমাণু দেব, এটা কার্বন পরমাণু, এখান থেকে একটা হাইড্রোজেনকে দেখাবো, এটা হচ্ছে কার্বন, একটা হাইড্রোজেন এলো, এখানে ক্লোরিন যাবে Cl, এখানে ক্লোরিন যাবে Cl, আর একটা এই Cl। এটা হচ্ছে কি হবে? ক্লোরোফর্মের আণবিক মডেল, CHCl3 এর আণবিক মডেল।
যদি আমরা মিথেন, এটা তো হয়ে গেল মিথেনের আণবিক গঠন যদি দেখাতে চাই, মিথেন হচ্ছে CH4 মিথেন, আর এটা হচ্ছে লুইস ডট গঠন। মিথেনের ক্ষেত্রে কার্বন পরমাণু তার বাইরের কক্ষে তোমার গিয়ে 4টা ইলেকট্রন আছে, আর 4টি H পরমাণু যার বাইরের কক্ষে 1টা ইলেকট্রন আছে। এই 4টি পৃথক H পরমাণু আর কার্বনের 1টি পরমাণু। এটা যখন অনুগঠিত হবে তখন এই ঘটনাটা হবে, এইচের ইলেকট্রন আর কার্বনের একটা ইলেকট্রনের একটা জোড় তৈরি হবে। এখানে এইচের একটা ইলেকট্রন আর কার্বনের একটা ইলেকট্রন নিয়ে আরেকটা জোড় তৈরি হবে। এখানে এইচের ইলেকট্রন কার্বনের ইলেকট্রন নিয়ে আরেকটা জোড় তৈরি হবে। এইচের একটা ইলেকট্রন আর কার্বনের ইলেকট্রন নিয়ে আরেকটা জোড় তৈরি হবে। তাহলে প্রত্যেক হাইড্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে 2টো, যেটা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, আর কার্বনের ক্ষেত্রে 8টি ইলেকট্রন হবে। এটা যে লুইস গঠন। আর আণবিক গঠন কত? CH, এটা হচ্ছে আণবিক গঠন। আর যদি আণবিক মডেলের কথা চিন্তা করা হয় তাহলে এটা হচ্ছে কার্বন, এখান থেকে হাইড্রোজেন আসবে, এখান থেকে হাইড্রোজেন যাবে, এখানে হাইড্রোজেন যাবে, এটা হাইড্রোজেন। এটা হচ্ছে আণবিক মডেল। আরও যেগুলো রয়েছে নিজেরা বাড়িতে পড়বে। এখানে করে দিচ্ছি অ্যাসিটিলিনের ক্ষেত্রে করে দিচ্ছি। অ্যাসিটিলিন মানে C2H2, এটার নাম অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের ক্ষেত্রে 2টি কার্বন পরমাণু আর 2টি H পরমাণু। কার্বন পরমাণু দুটির ক্ষেত্রে এদের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টে। হাইড্রোজেনের ক্ষেত্রে কটা? বাইরে 1টা ইলেকট্রন আছে। তো এটা যখন অনুগঠিত হবে তখন কি হবে? 2টি কার্বন পরমাণু পাশাপাশি আসবে, আর হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটাকে স্টার করে দিচ্ছি। হাইড্রোজেন পরমাণু কার্বনের আর হাইড্রোজেন এই এলো। এর ফলে কি হলো? এই কার্বন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন কটা হলো? 2 2 4 6 8। হাইড্রোজেনের ক্ষেত্রে কটা হলো? 2টো, মানে এটা 2টো। এখানে C2H2 3টে হবে এখানে। দাঁড়া, এখানে ইলেকট্রনটা 2টো থাকবে, তো তাহলে কি হচ্ছে? এখানে তো 4টে ছিল, এখানে আরও 2টো ডট হবে, কারণ এখানে এই 3টে ইলেকট্রন, এখানকার কার্বনের 3টে ইলেকট্রন নিয়ে 3টে জোড় তৈরি হবে, আর একটা ইলেকট্রনের সঙ্গে একটা হাইড্রোজেনের জোড় তৈরি হবে। এর ফলে যেটা হলো CH, এখানে H, এটা কি হলো? এটা হচ্ছে আণবিক গঠন। কার? অ্যাসিটিলিনের আণবিক গঠন। আর যদি অ্যাসিটিলিনের তোমার আণবিক মডেল দেখাতে হয় তাহলে এইরকম করব, মানে এটা আমার কার্বন, এটা কার্বন, এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করে দেবো,
এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করে দেবো। এটা হয়ে যাবে অ্যাসিটিলিনের আণবিক মডেল। আণবিক মডেল। এরপরে যেটা থাকছে আমাদের অনুশীলনীটা নিজেরা করবে, যেটা অসুবিধা হবে সেটা পরের দিন সাহায্য করা হবে।